একটা ব্যাপার ভাবলে কিন্তু মাঝে মাঝে মাথা ঘুরে যায়। কি ব্যাপার? এই যে আমরা আমাদের একটা জটিল একটা শরীর, এর শুরুটা হয়েছিল মাত্র একটা কোষ থেকে। একটা জাইগোট থেকে। ঠিক তাই। তো সেখান থেকে কিভাবে এত কিছু তৈরি হলো, এই যে অবিশ্বাস্য একটা জার্নি, এর পেছনের মূল ইঞ্জিনটা কি? উত্তরটা খুব সহজ, কিন্তু প্রক্রিয়াটা অসাধারণ জটিল। কোষ বিভাজন। একদম। আর আজকের আলোচনায় আমরা ঠিক এই বিষয়টারই গভীরে ডুব দেব। আমাদের হাতে কোষ বিভাজনের মৌলিক ধারণাগুলো নিয়ে বেশ কিছু টেক্সট আর রিসার্চ পেপার আছে। আর আমাদের লক্ষ্য হলো একজন ভালো শিক্ষক ক্লাসে যেভাবে বুঝিয়ে দেন ঠিক সেভাবে কোষ বিভাজন কি, কেন হয়, আর এর বিভিন্ন ধরনগুলো সহজ করে বোঝা। তাহলে শুরুই করা যাক একদম গোড়া থেকে। কোষ বিভাজন বলতে আসলে ঠিক কি বোঝায়? আচ্ছা, কোষ বিভাজন মানে হলো একটা প্রক্রিয়া যেখানে একটা মূল কোষ, মানে যাকে আমরা বলি মাতৃকোষ বা মাদার সেল, মাদার সেল, হ্যাঁ। সেটা ভেঙে এক বা একাধিক নতুন কোষ তৈরি করে। এই নতুন কোষগুলোকে বলা হয় অপত্য কোষ বা ডটার সেল। অপত্য কোষ। তবে একটা জিনিস মনে রাখা খুব জরুরি, এই কোষ বিভাজন কিন্তু হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। ও। এটা আসলে একটা কোষের পুরো জীবনচক্র, মানে সেল সাইকেলের একটা গুরুত্বপূর্ণ ধাপ মাত্র। আচ্ছা, এই যে কোষের মধ্যে এত কিছু ঘটছে, এই প্রক্রিয়াটা তো নিশ্চয়ই কেই প্রথম আবিষ্কার করেছিলেন। আমরা কবে থেকে জানি এই ব্যাপারে? হুম আমাদের হাতে থাকা তথ্য বলছে ওয়াল্টার ফ্লেমিং নামে একজন বিজ্ঞানীর কথা। কে ছিলেন তিনি? কিভাবে তিনি এই ব্যাপারটা আবিষ্কার করলেন? হ্যাঁ, ওয়াল্টার ফ্লেমিং ছিলেন একজন জার্মান জীববিজ্ঞানী। আচ্ছা। আর ঘটনাটা কিন্তু বেশ আগের, 1882 সালের। ওহ, অনেক আগে। তিনি তখন সামুদ্রিক স্যালামান্ডার নামে এক ধরনের উভচর প্রাণীর কোষ নিয়ে কাজ করছিলেন। স্যালামান্ডার। হ্যাঁ, তো অণুবীক্ষণ যন্ত্রের নিচে তিনি প্রথমবার খুব স্পষ্টভাবে দেখতে পান যে কোষের নিউক্লিয়াসের ভেতরের কিছু জিনিস, কিরকম জিনিস? যাকে তিনি তখন নাম দিয়েছিলেন ক্রোমাটিন। তিনি দেখেন বিভাজনের ঠিক আগে এই ক্রোমাটিনগুলো সুতোর মতো গুটিয়ে যাচ্ছে, বাহ। আর তারপর সমান দুই ভাগে ভাগ হয়ে কোষের দুই দিকে চলে যাচ্ছে। তিনি প্রথম এই পুরো প্রক্রিয়াটাকে ধাপ ধরে ধরে বর্ণনা করেন। দারুণ তো। জীববিজ্ঞানের জন্য এটা তো একটা যুগান্তকারী মুহূর্ত ছিল নিশ্চয়ই। অবশ্যই। আচ্ছা, ফ্লেমিং যা দেখেছিলেন সেটা তো বেশ জটিল একটা প্রক্রিয়া মনে হচ্ছে। সুতোর মতো জিনিসপত্র ভাগাভাগি হচ্ছে। সব কোষ বিভাজনই কি এত জটিল? না না, নাকি এর চেয়েও সহজ কোনো উপায় আছে? সবচেয়ে বেসিক ভার্সনটা কিরকম? খুব ভালো একটা প্রশ্ন। হ্যাঁ, সবচেয়ে সরল একটা প্রক্রিয়া আছে, যার নাম হলো অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কোষ বিভাজন? হ্যাঁ, নামের মধ্যেই এর পরিচয়টা আছে। প্রত্যক্ষ মানে এখানে কোনো জটিল ধাপ বা পর্যায় নেই। একটা কোষ সরাসরি দুই ভাগে ভাগ হয়ে যায়। সরাসরি দুই ভাগ? ঠিক কি ঘটে কোষটার ভেতরে? প্রক্রিয়াটা খুবই সাদামাটা। প্রথমে কোষের নিউক্লিয়াসটা একটু লম্বাটে হতে শুরু করে, অনেকটা ডাম্বেলের মতো আকার নেয় আর কি। তারপর মাঝখানটা শুরু হতে হতে একসময় ছিঁড়ে যায়। ছিঁড়ে গিয়ে? ছিঁড়ে গিয়ে দুটো আলাদা নিউক্লিয়াসে পরিণত হয়। যেই নিউক্লিয়াস দুটো আলাদা হয়ে গেল, অমনি কোষের সাইটোপ্লাজমও মাঝখান থেকে দুদিকে সংকুচিত হতে শুরু করে। আচ্ছা, আচ্ছা। শেষে পুরো কোষটাই মাঝ বরাবর ভাগ হয়ে দুটো নতুন কোষ তৈরি করে ফেলে। ব্যাস, হয়ে গেল। এটা তো বেশ সহজ সরল একটা ব্যাপার মনে হচ্ছে। কিন্তু এই ধরনের বিভাজন কাদের মধ্যে দেখা যায়? নিশ্চয়ই আমাদের মতো জটিল প্রাণীদের কোষে এভাবে হয় না। একদমই না। এই প্রক্রিয়াটা দেখা যায় খুব সরল, মানে আদিকোষী বা প্রোক্যারিওটিক জীবে। যেমন? যেমন ধরুন ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। এদের কোষের গঠন খুব সাধারণ, তাই এদের বংশবৃদ্ধির প্রক্রিয়াও খুব সাধারণ। এর গুরুত্বটা কি তাহলে? এর গুরুত্বটা হলো বিবর্তনের প্রেক্ষাপটে। বিজ্ঞানী স্ট্রাসপশ্চার প্রায় ১৩০ বছর আগে একটা দারুণ কথা বলেছিলেন। কি বলেছিলেন? তার ধারণা ছিল এই সরল অ্যামাইটোসিস প্রক্রিয়াটাই হয়তো কোষ বিভাজনের সবচেয়ে আদি রূপ। একেবারে প্রথম ভার্সন। হ্যাঁ, আর কোটি কোটি বছরের বিবর্তনের ধারায় এই সরল প্রক্রিয়া থেকেই ধীরে ধীরে আরও জটিল এবং নিয়ন্ত্রিত বিভাজন পদ্ধতির জন্ম হয়েছে। তার অ্যামাইটোসিস হল কোষ বিভাজনের একেবারে গোড়ার কথা। আচ্ছা, এই সরল প্রক্রিয়া তো গেল ব্যাকটেরিয়াদের জন্য, কিন্তু আমাদের মতো জটিল প্রাণীদের ক্ষেত্রে কি হয়? ঠিক। আমার আঙুল কেটে গেলে তো আর পুরো শরীরটা দুই ভাগ হয়ে যায় না। এখানকার প্রক্রিয়াটা নিশ্চয়ই আরও অনেক নিয়ন্ত্রিত আর নিখুঁত। একদম ঠিক। এখানেই আসছে মাইটোসিস। মাইটোসিস? মাইটোসিস হল সেই নিয়ন্ত্রিত প্রক্রিয়া যা আমাদের মতো বহুকোষী জীবের জন্য সবকিছু। এর দুটো মূল কাজ, দৈহিক বৃদ্ধি
আর কোষের মেরামত বা প্রতিস্থাপন। আর এর সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা কি? সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এই বিভাজনের ফলে যে নতুন কোষগুলো তৈরি হয় সেগুলো জিনগতভাবে মাতৃকোষের হুবহু কার্বন কপি হয়। কার্বন কপি, তার মানে এটা একটা ফটোকপি মেশিনের মতো কাজ করে। চমৎকার তুলনা। হ্যাঁ, মাইটোসিসকে আপনি একটা নিখুঁত জেনেটিক ফটোকপি মেশিন বলতেই পারেন। দারুণ তো। মাতৃকোষে যে কটা ক্রোমোজোম, যে ধরনের জিন থাকে, অপত্য কোষ দুটোতেও ঠিক সে কটা ক্রোমোজোম আর একই জিন থাকে, কোনো পরিবর্তন হয় না। যেমন মানুষের দেহকোষে তো 46টা ক্রোমোজোম থাকে। একদম। তো মাইটোসিসের পর যে দুটো নতুন কোষ তৈরি হবে তাদের প্রত্যেকটাতেও ঠিক 46টা করেই ক্রোমোজোম থাকবে। সংখ্যা বা গুণে কোনো কিছুতেই কোনো পরিবর্তন হবে না। তার মানে আমি এখন যে শরীরটা নিয়ে বসে আছি তার প্রায় সব কোষই কিন্তু জন্মাবার সময় ছিল না। আমার শরীরটা আসলে প্রতিনিয়ত নিজেকে নতুন করে তৈরি করছে, একটা চলমান নির্মাণের মতো। ঠিক তাই। এই মাইটোসিস প্রক্রিয়াটা না থাকলে তো আমাদের অস্তিত্বই থাকতো না। একদম। একটা শিশু যখন বড় হয় তার শরীরে ট্রিলিয়ন ট্রিলিয়ন নতুন কোষ তৈরির কাজটা এই মাইটোসিসই করে। শুধু বৃদ্ধি নয়, তাই না? শুধু তাই নয়, আমাদের শরীরের পুরনো বা ক্ষতিগ্রস্ত কোষগুলোও তো প্রতিনিয়ত বদলানো হয়। যেমন ধরুন আমাদের ত্বকের উপরের স্তরের কোষগুলো, হ্যাঁ। এগুলো প্রতি ৩০-৪০ দিনে একবার পুরোপুরি নতুন হয়ে যায়। পেটের ভেতরের লাইনিংয়ের কোষগুলো তো কয়েকদিনেই বদলে যায়। এই সমস্ত মেরামতের কাজটা নীরবে করে চলেছে মাইটোসিস। আচ্ছা, আমাদের উৎসগুলোতে একটা কথা বলা হয়েছে যে মাইটোসিস কোষ চক্র বা সেল সাইকেলের একটা অংশ। হুম। বিভাজনের আগে নাকি কোষকে একটা প্রস্তুতির মধ্যে দিয়ে যেতে হয়, ব্যাপারটা কি? হ্যাঁ, কোষ বিভাজন তো একটা বড় নাটকের ক্লাইম্যাক্স মাত্র। এর আগে দীর্ঘ প্রস্তুতি চলে। প্রস্তুতি পর্ব। হ্যাঁ, এই পর্বটাকে বলা হয় ইন্টারফেজ। কোষ তার জীবনের প্রায় ৯০% সময়ই এই ইন্টারফেসে কাটায়। ও। আর এই ইন্টারফেসের একটা বিশেষ ধাপ হল এস ফেজ বা সিনথেসিস ফেজ। এই সময়েই কোষ তার নিউক্লিয়াসের ভেতরে থাকা সমস্ত ডিএনএকে কপি করে দ্বিগুণ করে নেয়। মানে ৪৬টা ক্রোমোজোমের প্রত্যেকটা নিজের একটা করে ডুপ্লিকেট কপি তৈরি করে। ঠিক তাই। ও আচ্ছা, তার মানে কোষ বিভাজনের পরীক্ষায় বসার আগে পুরো সিলেবাসটা কপি করে ডবল বানিয়ে নেয়, যাতে ভাগাভাগির সময় কারো কম না পড়ে। একদম। এই প্রস্তুতির পরেই শুরু হয় আসল বিভাজন পর্ব, যাকে আমরা মাইটোসিস বা এম ফেজ বলি। এই পর্বে সেই দ্বিগুণ হয়ে যাওয়া ক্রোমোজোমগুলো খুব সুশৃঙ্খলভাবে কয়েকটা ধাপের মাধ্যমে কোষের দুই প্রান্তে চলে যায়। আর তারপর? তারপর সাইটোকাইনেসিস নামে একটা প্রক্রিয়ায় কোষের সাইটোপ্লাজম ভাগ হয়ে যায় এবং দুটো সম্পূর্ণ নতুন জিনগতভাবে অভিন্ন কোষ তৈরি হয়। মাইটোসিসের ব্যাপারটা তো বেশ পরিষ্কার হলো। এটা হলো নিখুঁত অনুলিপি তৈরির কারখানা, যা আমাদের বেড়ে উঠতে আর টিকে থাকতে সাহায্য করে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসছে। যদি মাইটোসিস শুধু ফটোকপি তৈরি করে, তাহলে তো আমরা সবাই জিনগতভাবে একই রকম হওয়ার কথা। ঠিক। কিন্তু আমরা ভাই বোনেরা দেখতে আলাদা হই, আমাদের মধ্যে এত বৈচিত্র্য কেন? এর মানে তো নিশ্চয়ই অন্য কোনো প্রক্রিয়াও কাজ করছে। ঠিক এই প্রশ্নটাই আমাদের আলোচনার পরবর্তী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে নিয়ে যাবে। কি সেটা? এই বৈচিত্র্য তৈরির প্রক্রিয়ার নাম হল মিওসিস। মাইটোসিস যদি হয় ফটোকপি মেশিন, তাহলে মিওসিস হল একটা জেনেটিক মিক্সিং মেশিন। মিক্সিং মেশিন, ইন্টারেস্টিং। আমাদের সোর্স বলছে মিওসিসকে হ্রাস বিভাজন বা রিডাকশনাল ডিভিশনও বলা হয়। হ্যাঁ। কারণ এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। কিন্তু কেন? ক্রোমোজোম সংখ্যা কমানোর দরকারটা কি? এর উত্তরটা লুকিয়ে আছে প্রজাতির অস্তিত্ব রক্ষার মধ্যে। দেখুন, মিওসিস বিভাজনটা আমাদের সাধারণ দেহকোষে হয় না। হয় না, তাহলে কোথায় হয়? এটা হয় শুধুমাত্র জনন মাতৃকোষে। অর্থাৎ যে কোষগুলো থেকে শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হয় শুধু সেখানেই। আচ্ছা। আর এর মূল কাজটাই হল ক্রোমোজোম সংখ্যাকে ডিপ্লয়েড মানে 2n বা পূর্ণ সেট থেকে কমিয়ে হ্যাপ্লয়েড মানে n বা অর্ধেক সেটে নিয়ে আসা। এক মিনিট, এখানে দুটো নতুন শব্দ চলে আসলো, ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড। হ্যাঁ। সহজ কথায় ডিপ্লয়েড মানে হলো ক্রোমোজোমের সম্পূর্ণ সেট, যেমন আমাদের ক্ষেত্রে 46টা, আর হ্যাপ্লয়েড মানে অর্ধেক সেট, মানে 23টা। ঠিক তো? একদম ঠিক। এইটুকু বুঝলেই হবে। ভাবুন, কেন অর্ধেক করা জরুরি? মানুষের দেহকোষে ক্রোমোজোম আছে 46টা, মানে ডিপ্লয়েড। এখন যদি শুক্রাণু আর ডিম্বাণুতেও 46টা করেই ক্রোমোজোম থাকত, তাহলে কি হতো? তাহলে তাদের মিলনের ফলে যে জাইগোট বা ভ্রূণ তৈরি হতো, তাতে ক্রোমোজোম সংখ্যা হয়ে যেত
46+46 মানে 92টা। ঠিক। আর তার পরের প্রজন্মে? সেটা দ্বিগুণ হয়ে হতো 184টা। সর্বনাশ। হ্যাঁ। তার মানে প্রতি প্রজন্মে ক্রোমোজোম সংখ্যা জ্যামিতিক হারে বাড়তে থাকত। প্রজাতির যে একটা নির্দিষ্ট গঠন বা ব্লুপ্রিন্ট আছে সেটাই তো পুরোপুরি নষ্ট হয়ে যেত। ঠিক ধরেছেন। এই বিপর্যয় ঠেকানোর জন্যই মিওসিসের আবির্ভাব। মিওসিস নিশ্চিত করে যে জননকোষ বা গ্যামেট তৈরির সময় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাক। মানে প্রত্যেকটিতে 23টা করে থাকুক। হ্যাঁ, হ্যাপ্লয়েড। ফলে যখন একটা 23 ক্রোমোজোমওয়ালা শুক্রাণু আর একটা 23 ক্রোমোজোমওয়ালা ডিম্বাণু মিলিত হয়, তখন তাদের তৈরি করা জাইগোটে আবার 46টা মানে ডিপ্লয়েড ক্রোমোজোম ফিরে আসে। বাহ! এভাবেই প্রজাতির ক্রোমোজোম সংখ্যা বর্ষ পরম্পরায় স্থির থাকে। একদম। তার মানে মিওসিস হলো প্রকৃতির একটা অসাধারণ সেফটি মেকানিজম। হুম। আচ্ছা, মাইটোসিসের সাথে এর মূল পার্থক্যগুলো কি কি? বেশ কিছু মৌলিক পার্থক্য আছে। প্রথমত, মাইটোসিস হয় দেহকোষে আর মিওসিস হয় জনন মাতৃকোষে। ঠিক। দ্বিতীয়ত, মাইটোসিসে একটা কোষ থেকে দুটো অপত্য কোষ তৈরি হয়, কিন্তু মিওসিসে একটা কোষ থেকে 4টি অপত্য কোষ তৈরি হয়। 4টে? হ্যাঁ, 4টে। আর তৃতীয় এবং সবচেয়ে বড় পার্থক্য হল বিভাজনের প্রক্রিয়ায়। সেটা কিরকম? মাইটোসিসে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, কিন্তু মিওসিসে নিউক্লিয়াস পরপর 2বার বিভাজিত হয়, মানে মিওসিস 1 এবং মিওসিস 2। অথচ ক্রোমোজোম কপি হয় মাত্র একবার। ঠিক তাই। এই কারণেই শেষে গিয়ে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। আর আমাদের সোর্সে ক্রসিং ওভার নামে একটা ঘটনার কথা বারবার বলা হয়েছে। এটা নাকি মিওসিসের খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, এটাই মিওসিসের সবচেয়ে বিস্ময়কর অংশ। ব্যাপারটা কি? আর এটাই আপনার আগের প্রশ্নের উত্তর, কেন আমরা সবাই আলাদা। মিওসিস বিভাজনের প্রথম ধাপে বাবার থেকে আসা ক্রোমোজোম আর মায়ের থেকে আসা একই রকম ক্রোমোজোমগুলো জোড়া বাঁধে। আচ্ছা। এই জোড়া বাঁধা অবস্থায় তারা নিজেদের মধ্যে জেনেটিক তথ্যের আদান প্রদান করে, মানে একটা ক্রোমোজোমের কিছু অংশ পাশের ক্রোমোজোমের সাথে অদল বদল হয়ে যায়। ও, এই ঘটনাটাকেই বলে ক্রসিং ওভার। তার মানে মিওসিস শুধু ক্রোমোজোম অর্ধেকই করে না, এটা একই সাথে বাবা মায়ের থেকে আসা জিনের প্যাকেটগুলোকে নতুন করে মিশিয়ে দেয়। একদম। এটা তো একটা জেনেটিক লটারির মতো। প্রতিবার জননকোষ তৈরির সময় জিনের এক নতুন কম্বিনেশন তৈরি হচ্ছে। একেবারে তাই। এটাকে একটা তাসের প্যাকেটের সাথে তুলনা করতে পারেন। কিরকম? ধরুন আপনার কাছে দুটো রঙের তাসের প্যাকেট আছে। ক্রসিং ওভার হলো সেই দুটো প্যাকেটকে একসাথে মিশিয়ে নতুন করে ভাগ করা। আচ্ছা। এর ফলে যে জননকোষগুলো তৈরি হয় সেগুলোর কোনোটার সাথেই আরেকটার হুবহু মিল থাকে না, প্রত্যেকটাতেই জিনের এক একটা ইউনিক কম্বিনেশন থাকে। আর এই হলো প্রজাতির মধ্যে জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ভেরিয়েশনের মূল উৎস। একদম। এই কারণেই একই বাবা মায়ের সন্তান হওয়া সত্ত্বেও ভাই বোনেরা দেখতে আলাদা হয়। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে যদি পুরো আলোচনাটাকে এক জায়গায় নিয়ে আসি? আমরা দেখলাম কোষ বিভাজনের 3টে আলাদা পথ। অ্যামাইটোসিস, যেটা সবচেয়ে সরল আর আদিকোষী জীবের বেঁচে থাকার উপায়। রাইট। এরপর মাইটোসিস, যা আমাদের দেহের বৃদ্ধি, ক্ষত সারানো আর পুরনো কোষ বদলানোর জন্য একটা নিখুঁত ফটোকপি প্রক্রিয়া। ঠিক। আর সবশেষে মিওসিস, যা শুধু প্রজাতির ধারাবাহিকতায় রক্ষা করে না, বরং ক্রসিং ওভারের মাধ্যমে বৈচিত্র্য তৈরি করে। আর এই বৈচিত্র্যই তো বিবর্তনের মূল চালিকা শক্তি। একদম ঠিক। কোষ বিভাজন কিভাবে জীবনের একদম প্রাথমিক স্তর থেকে, মানে একটা কোষের জন্ম থেকে শুরু করে একটা সম্পূর্ণ জীবের গঠন এবং সবশেষে একটা প্রজাতির টিকে থাকা ও এগিয়ে যাওয়াকে নিয়ন্ত্রণ করে, এটাই আজকের আলোচনার মূল শিক্ষা। সত্যিই তাই। এই প্রক্রিয়াগুলো ছাড়া জীবনের অস্তিত্বই কল্পনা করা যায় না। প্রতিটি বিভাজন, সেটা অ্যামাইটোসিসের মতো সরণ হোক বা মিওসিসের মতো জটিল, জীবনের ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে। ব্যাপারটা সত্যিই অসাধারণ। এই আণবিক্ষণিক জগতের মধ্যে এত নিখুঁত পরিকল্পনা লুকিয়ে আছে। আলোচনা শেষ করার আগে একটা ভাবনা সবার জন্য রেখে যেতে চাই। বলুন। আমরা জানলাম যে মিওসিসের সময় ক্রসিং ওভারের মাধ্যমে জিনের নতুন বিন্যাস তৈরি হয়, যা আমাদের প্রত্যেককে অনন্য করে তোলে। এখন প্রশ্নটা হলো, এই প্রক্রিয়াটার উদ্দেশ্য কি শুধু প্রজাতির ধারাবাহিকতা রক্ষা করা, নাকি এর চেয়েও বড় কিছু? মানে বিবর্তনের দীর্ঘপথে নতুন নতুন প্রজাতি তৈরির ক্ষেত্রে এই জিনগত পুনর্বিন্যাস বা জেনেটিক শাফল করার প্রক্রিয়াটা ঠিক কতটা শক্তিশালী চালিকা শক্তি হিসেবে কাজ করে,
এটা কি শুধুই একটা কৌশল নাকি এটাই বিবর্তনের মূল ইঞ্জিন